তন্ময়, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, তারপরও 18 বছরে টি-20তে বাংলাদেশের অর্জন কিন্তু বলা চলে যে প্রায় শূন্য। এবং এই কারণে কিন্তু বিশ্লেষকরা বলছেন জিতলে পরে যেমন প্লেয়ারদেরকে বোনাস দেওয়া হয় ঠিক তেমনিভাবে হারলেও যেন কার্যকর জবাবদিহির আওতায় আনা যায় তাদেরকে। দর্শক, সান্ধ্যবাজারের আয়োজনে আমরা এই নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। গ্যাসের এক ধরনের সংকট রয়েছে দেশে, শুধু দেশে না বিশ্বব্যাপী এক ধরনের সংকট কিন্তু রয়েছে। এবং বাংলাদেশের জন্য বড় একটি সুখবর হচ্ছে সিলেটের কৈলাস টিলার যে গ্যাস কূপটি রয়েছে সেখানের 8 নম্বর কূপে 4 মাস খনন করার পরে গ্যাসের অস্তিত্ব মিলেছে এবং সেখানে 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সক্ষমতা রয়েছে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করার। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের হারকে দেশের ক্রিকেটের বড় পতন মনে করছেন কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক। আইসিসির সহযোগী দেশটির কাছে এমন হারের জন্য দলের ক্রিকেটার সহ ম্যানেজমেন্টকেও জবাবদিহিতার আওতায় আনার দাবি সাবেক এই ক্রিকেটারের। আরও জানাচ্ছেন শরীফ রওশন। জিম্বাবুয়ের কাছে টি-20 ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রে উড়াল দেয় বাংলাদেশ দল। সেখানে গিয়েও দৃশ্যপট পাল্টায়নি। এবার তুলনামূলক আরও দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁয়েছে হাতুড়ুর শিষ্যরা। ব্যাটার বোলারদের পারফরম্যান্সে টালমাটাল পুরো দল। টি-20 ফরম্যাটে 18 বছর খেলার পরও দলের এমন চিত্র হতাশাজনক বলে মনে করেন সাবেকরা। দলের ক্রিকেটার ম্যানেজমেন্টের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও কোচ তারেক আজিজ। বাজে খেলেছে, বাট বাজে খেলার কারণটা কি? বিকজ আমরা কিছু অফ ফর্ম প্লেয়ার ক্যারি করছি, দ্যাটস দ্য রিজন। যে আসলে এই আপনি যদি রেডি প্রোডাক্ট না থাকে তাহলে আপনার জন্য সেটা ভেরি টাফ এখান থেকে প্রোডাক্টের সাকসেসফুলটা বের করা। ঠিক ম্যাচেই তো হচ্ছে, স্কুল তো একটা আছে তাদের, ওই স্কুল দিলে তাদের স্কুলে একটা যেন আমাদের মাইন্ডে আছে, আমাদের চিন্তাভাবনা আছে। কোথায় চিন্তাভাবনা? আপনার দেশে ক্রিকেট ধ্বংস করার পর চিন্তাভাবনা হবে? আপনি যদি মনে করেন মাঠে যদি ক্রিকেট না থাকে আপনি টাকাতে কী করবেন? আগে ক্রিকেটের চিন্তা করেন। আজকে যদি বোর্ডে এত টাকা আছে, প্লেয়াররা মাঠে খেলেছে দেখে আজকে টাকা হয়েছে। মার্কিনীদের বিপক্ষে সিরিজ হেরে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের। 20 ওভারের ক্রিকেটে বিশ্বকাপের আগে দলের ক্রিকেটারদের অফ ফর্মের বিষয়টি আরও বেশি ফুটে উঠেছে। খেলোয়াড়দের পেশাদারিত্বেও চরম ঘাটতি আছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। যে যতই বলুক কথাবার্তা, বাট আমরা টেকনিকের দিকে অনেক পিছিয়ে। যেসব দেশগুলো আপনার ওরা বেসবল খেলে, বেসবলের মতো ক্রিকেট এখন আরম্ভ করছে। তাই ওই দেশের সাথে আমরা এত বছর ধরে ইন্টারন্যাশনাল খেলি, আমরা অনেক সব দেশকে হারিয়েছি। এখন যদি ওই সব নতুন একটা দেশ নতুন একটা হিস্ট্রি করলো, তো এটা তো অ্যাকচুয়ালি তো মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ। আগের সিলেকশন প্যানেল যারা ছিল তারা তো অনেক দিন ধরে কাজ করেছেন, তারাও কিন্তু এই একই কথাই বলেছে যে আমাদের রিসোর্সের সংখ্যা কম। বাট যাদের হাত ধরে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে তারা আমাদেরকে তো খেসারত দিতেই হবে। এবং অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ টিম আসলে সেই খেসারতটা দিচ্ছে যে আমাদের অনেক প্লেয়ারের সংকট রয়েছে এবং স্পেশালি কোয়ালিটি প্লেয়ারের সংকট রয়েছে। এবং সেই জায়গাটায় অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল যেভাবে মুভ করেছে টি-20 ফরম্যাটটা, আমরা আসলে এখনো ধাতস্থ হতে পারিনি। প্রস্তুতির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্রিকেটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও মূল মঞ্চে গুছিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশাবাদী দেশের সাবেক ক্রিকেটার ও কোচরা। শরীফ রওশন, এখন, ঢাকা। দিন দিন বদলাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কমছে গাছপালা, খেলার মাঠ আর জলাশয়। মনোযোগ যেন ভবন নির্মাণে। প্রকৃতির সাথে বেড়ে ওঠার সুযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। 4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো, 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি, জিনিসটা আসলে খুবই গরম লাগে। আশেপাশে ময়লা পড়ে আছে, প্লাস্টিকের ক্যান, তারপর চিপসের প্যাকেট, এগুলো যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। মাস্টার প্ল্যান প্রণয়ন না করেই যেটা করা হচ্ছে তাতে শুধু গাছ কাটাই পড়ছে, গাছ লাগানোর কোনো পরিকল্পনা আমরা দেখছি না। যেখানে ছেলেপেলেরা প্রকৃতির সাথে বড় হবে, প্রকৃতির মননে বিজ্ঞান চর্চা করবে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা বিল্ডিং কোড দরকার। কিছুক্ষণ পর সান্ধ্যবাজার রেডিও থাকছে প্রতিবেদন।
সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। গ্যাসের সাথে উপজাত হিসেবে কনডেনসেটও মিলবে, তবে তার পরিমাণ পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে। গোজার আহমেদের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন তার সঙ্গে সেলিম মিয়া। প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকে কূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে 2024 সালের প্রথম দিকে কৈলাসটিলা 8 নম্বর কূপে খনন কাজ শুরু হয়। প্রায় 4 মাসের মাথায় খনন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় 8 নম্বর কূপে সকাল থেকেই পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়। এতে গ্যাসের যে চাপ মিলেছে তাতে এখান থেকে দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। প্রায় 150 কোটি টাকা খরচে 8 নম্বর কূপ উন্নয়ন কাজ গত জানুয়ারিতে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশীয় প্রতিষ্ঠান পাপেক্স জানায়, এখানে যে পরিমাণ গ্যাসের চাপ আছে তাতে কূপটিতে প্রায় 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। কূপের মাত্র 1.5 কিলোমিটার দূরে বিদ্যমান পাইপলাইন ও 2.5 কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্ল্যান্ট রয়েছে। তাই দ্রুত এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান কর্মকর্তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে আছে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া, আর নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে সুউচ্চ ভবন এবং আধুনিক ক্লাসরুম। তবে সেখানে কতটা নজর দেওয়া হচ্ছে পরিবেশের দিকে? শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষিত হলেও সেখানকার শিক্ষার্থীদের মানসিক বিকাশ হচ্ছে তো? সেটাই জানাবেন শাহিনুর সাকিব। এই যে লাল দালান, 100 বছর পেরিয়ে ঠায় দাঁড়িয়ে আছে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল নামে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে এর প্রাকৃতিক পরিবেশ। এতে শ্রেণীকক্ষের দরজা জানালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরমের সময় সহজেই বাতাস চলাচল করতে পারে। ক্লাস যখন শেষ হয় আমরা সুন্দর করে আমাদের এখানে এসে বসে থাকতে পারি, পুকুর পাড়ে কিংবা গাছের নিচে। এই যে মনোরম এই সবুজ যে পরিবেশটা, এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদেরকে প্রোভাইড করছে। একই বিশ্ববিদ্যালয়ের আরেক অংশে 2013 সালে নির্মাণ করা হয় সামাজিক বিজ্ঞান ভবন। অবকাঠামোগত বেশ আধুনিক হলেও নেই প্রকৃতির স্বাদ। দখল নিয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ক্লাস চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যায় তখন আসলে খুবই সাফোকেটেড অবস্থা তৈরি হয়। মানে আমাদের জানলাগুলো খুলে দিলে হয়তো অল্প কিছু বাতাস আসে, কিন্তু যখন আমরা একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি তখন জিনিসটা আসলে খুবই গরম লাগে। আবাসিক হলের বেলায়ও একই চিত্র। বিংশ শতাব্দীর হলগুলোতে রয়েছে সবুজের ছোঁয়া, যেখানে ঠাঁই দেয় সবুজের ছায়া আর প্রশান্তি দেয় পুকুর। তবে একই জায়গায় 2000 সালের পর তৈরি কয়েকটি হলের চিত্র ভিন্ন। এক জায়গায় থাকা 4 হলে একসাথে থাকেন প্রায় 6 থেকে 7,000 ছাত্র। তাদের খেলাধুলার জন্য আছে মাত্র একটি মাঠ। 4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো বা 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। এ তো কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। 753 একরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কয়েকটি জলাশয়, খেলার মাঠ ও খোলা জায়গা। প্রত্যেকটি একাডেমিক ভবনই এমনভাবে বানানো হয়েছে যেখানে আলাদা করে শীতাতপ নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন হয় না। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছর আগে দেশে উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাসে গাছের ছায়ায় বসে ক্লাসের ফাঁকে মনের আনন্দে গান গায় শিক্ষার্থীরা। চারুকলা শিক্ষার্থী শুভ্রা বিশ্বাস প্রাকৃতিক সব দৃশ্য ফুটিয়ে তুলছেন তার পেন্সিলে। তবে অযত্ন অবহেলায় ক্যাম্পাস সৌন্দর্য হারাচ্ছে বলে আক্ষেপ শোনা গেল তার কণ্ঠে। আশেপাশে ময়লা পড়ে আছে, তারপর প্লাস্টিকের ক্যান, এগুলা, তারপর চিপসের প্যাকেট, এগুলো যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। প্রতি শীতে অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগরকে আরও বাড়তি শোভা দেয়। তবে নানা কারণে অতিথি পাখি আসাও কমে যাচ্ছে বলে জানালেন এই শিক্ষার্থী। অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারতো, এখনো আসে, অনেক পরিমাণে আসে, কিন্তু পরিমাণটা হয়তো আগের তুলনায় কম। এটার কারণ হিসাবে হচ্ছে দর্শনার্থী বেশি। এই ক্যাম্পাসে শুধু ভবন দিয়েই শেষ হয়নি, আছে নানা প্রকারের গাছ, প্রায় 35টি লেক ও বোটানিক্যাল গার্ডেন।
আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। এর মধ্যে ১৩টি হয়েছে ২০০০ সালের আগে, আর বাকি ৪২টি হয়েছে একবিংশ শতাব্দীতে। নতুন প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে নজর দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের ভবন এবং অবকাঠামোগত দিকে, তবে নজর রাখা হয়নি খেলার মাঠ, জলাশয় কিংবা গাছের ছায়ায় বসে শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জায়গাগুলোতে। এই যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ আমলের জগন্নাথ কলেজ থেকে ২০০৫ সালে নাম পরিবর্তন করে হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপ নিলেও পরিবর্তন হয় না এর ক্যাম্পাস। ৭.৫ একরের ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে দুটি সুউচ্চ ভবন। একটি ভবনেই ক্লাস হয় কয়েকটি বিভাগের। রাস্তার পাশের এই ভবনটির জন্য ক্লাসরুমে মনোযোগ দিতে পারেন কি শিক্ষার্থীরা? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বরিশাল বিশ্ববিদ্যালয়। ৬ তলা মূল ভবনের সাথে আছে আরও কয়েকটি ভবন। বড় ক্যাম্পাসে আছে কিছু গাছ, তবে তা কি যথেষ্ট? অনেকটা বৃক্ষরোপণের এখনও দরকার। অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, সেখানে চাইলেই গাছ লাগিয়ে বরিশালের তাপমাত্রাটা কিছুটা হলেও কমানো সম্ভব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে প্রায় একই চিত্র। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা মাথায় রেখে এলাকাভেদে আলাদা আলাদা নকশায় ও ভিন্ন পরিকল্পনায় ক্যাম্পাস তৈরির কথা বলছেন স্থপতিরা। বাংলাদেশে একটা কমন কোড, ন্যাশনাল বিল্ডিং কোড, এটা কোনো এলাকা ভিত্তিক কোড না। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা একটা বিল্ডিং কোড দরকার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় পরিবেশগত দিকগুলো শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শাহনুর সাকিব, এখন, ঢাকা। অবকাঠামোগত উন্নয়নের কল্যাণে সবুজ, সুন্দর ও আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন শহরে রূপ নিয়েছে রাজশাহী। এরই মধ্যে চওড়া সড়ক ও দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপনের মাধ্যমে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় এবার নান্দনিক নকশার 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রায়হানুল ইসলামের ক্যামেরা, বিস্তারিত জানাবেন মাসুমা আক্তার। বর্ধিত চঞ্চলে শহর ধীরে ধীরে বড় হচ্ছে। বিগত 1.5 যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এখানে। সবুজ, সুন্দর, প্রশস্ত সড়ক ও দৃষ্টিনন্দন সড়কবাতি বদলে দিয়েছে এ নগরীর চিত্র। একই সাথে বেড়েছে আবাসন আর নগরে স্থায়ী বাসিন্দার সংখ্যা। সড়কে বাড়ছে চলাচল, ঘটছে দুর্ঘটনা। তাই যাতায়াত সুবিধা এবং সড়ক দুর্ঘটনা রোধে নগরীর 10টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনিপুণ কারুকার্য ও নান্দনিক ডিজাইনের এসব দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 51 কোটি টাকা। 10টি ব্রিজের মধ্যে 6টির কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু চলাচলের জন্য উন্মুক্ত করার অপেক্ষা। 6টি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে ও নগরীর নওদাপাড়ায়। ব্রিজগুলো নির্মাণের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নগরীর সাধারণ মানুষ। অনেক স্টুডেন্ট আছে যারা রোড এভাবে পার হতে পারে না, তার জন্য যারা হলো এভাবে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করে। সাধারণ মানুষ যখন চলাফেরা করে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। যখন ফুট ওভারে চলাচল করবে সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। যদিও এখনো চালু হয়নি এবং সব জায়গাতে কাজ কমপ্লিট হয় নাই, আমার ধারণা এটা একটা ভালো উদ্যোগ। জনস্বার্থে আরও কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজের ডিজাইন নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। 60 থেকে 70% কাজ হয়ে গেছে। এগুলির আমরা কানেকশন দিব। কানেকশন দিয়ে প্রথমে আমরা অগ্রণী স্কুল এবং বিনোদপুর, আহমেদুল্লাহ স্কুল এবং কলেজিয়েট স্কুল, এগুলোর আমরা হয়তো আগামী আর 1.5-2 মাস এবং ঈদের পরে আমরা এগুলো উদ্বোধনীতে যাব কয়েকটি। তবে নগরীর এই 10টি পয়েন্টের বাইরে আলুপট্টি মোড়, বর্ণালী মোড় ও ভদ্রা মোড়ের মতো আরও কিছু জনগুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি নগরবাসীর।
নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এই সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। বাসুম আক্তার, এখন, রাজশাহী। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এজন্য সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এবং নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা ঝড়ের আকার 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এখন প্রতি এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করতে পারে। তীব্র ঘূর্ণিঝড়তে আর বাতাসের গতিবেগ 89 কিলোমিটার বা তার বেশি। শহর ঢেকে আছে লাল শামিয়ানায়। গ্রীষ্মকে আরো লাবণ্যময় করেছে কৃষ্ণচূড়া। সেই সঙ্গে গরমে পথিকের মনে প্রশান্তি দিচ্ছে রক্তিম এই পুষ্পরাজি। তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম কৃষ্ণচূড়া এমন একটা ফুল যেটা দেখলেই মন থেকে একটা প্রশান্তি আসে। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জলজল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। নয়নাভিরাম নান্দনিক সৌন্দর্যের কৃষ্ণচূড়াকে নিয়ে প্রতিবেদন থাকছে সান্ধ্যবাজারের শেষাংশে। এরই মধ্যে দিয়ে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। কোরবানির ঈদের আগেই অস্থির মশলার বাজার। বেশি বেড়েছে জিরা, লং, এলাচের দাম। এদিকে কাঁচা মরিচের দাম বাড়লেও অন্যান্য সবজি পাওয়া যাচ্ছে গত সপ্তাহের থেকে কিছুটা কম দামে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। কোরবানি ঈদের বাকি আর 25 দিন। এরই মধ্যে অস্থির মাংস রান্নার প্রধান অনুষঙ্গ মশলার বাজার। চাহিদার বিপরীতে আমদানি মশলার কোনো সংকট না থাকলেও প্রতি কেজি মশলা 50 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। সামনে কোরবানির বেচাকেনা একবারে খুবই কম এবং কি জিনিসপত্রের দাম অনেক বাড়তে। জিরাতে প্রায় 100 টাকা কেজিতে বাড়ছে, এলাচে প্রায় 500 টাকা কেজিতে বাড়ছে। এলাচি ক্রয় ক্ষমতার বাইরে প্রায় 4,500 টাকা বর্তমান কেজি, লং 1800 টাকা কেজি। এরপরে বাদাম, পেস্তা, কিশমিশ, কাজু বাদাম এগুলির দাম অনেক বেশি। বেশি বেড়েছে জিরা, লং ও এলাচের দাম। গোটা জিরা বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে, আর 1 কেজি লং এর দাম 1800 টাকা। এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকা কেজিতে। বরাবরই উৎসব ঘিরে নিত্য পণ্যের দাম বাড়ানোর অভিযোগ ক্রেতার। অন্য দেশে হচ্ছে আপনার ফেস্টিভ্যাল যখন থাকে তখন হচ্ছে সব দাম কমিয়ে দেয়, গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ দেয়, কিন্তু এখানে আসলে উল্টাটা হচ্ছে। বাজারের সবকিছুর দ্রব্যমূল্য বেশি বেশি লাগতেছে। আদার দাম বেশি, রসুনের দামও বেশি। গরিবের তো আসলে মাংসের খাওয়ার ইস্যু নাই, কারণ যেহেতু কোরবানি ঈদে তারা একটু মাংস পায়, এই সময় একটু মাংসের খাইতে পারে, যেহেতু মশলা কেনার পরিমাণও বাড়বে, সুতরাং যেটাতে লাভ হবে ওনারা তো সেটাতে দাম বাড়াবে। এদিকে সবজি বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। 1 কেজি কাঁচামরিচ কিনতে চাইলে গুনতে হবে 160 থেকে 180 টাকা। 20 টাকার মরিচ দিতে চাই না, আমরা বেচালার মানুষ 30 টাকার মরিচ দিলে পরে শুকো যায়, আর মরিচের দাম অনেক দাম। এখন যে যেভাবে পারতেছে ব্যবসা করতেছে, মনিটর করাও নাই, তারপরে দেখারও কেউ নাই। মরিচের সংকট, মানে খেতে যেগুলো আছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। কাঁচা সবজির দাম প্রচুর পরিমাণ কমে গেছে, অথচ কাস্টমার নাই। কেন কাস্টমার নাই? গরমের তাপমাত্রার কারণে আসলে কাস্টমার নাই বাজারে। সবজি প্রত্যেকটা, এই যে গত সপ্তাহে পেঁপে ছিল 80 থেকে 100 টাকা, এখন পেঁপে হয়ে গেল 50 থেকে 60 টাকা। মরিচের দাম বাড়লেও কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। পেঁপে গত সপ্তাহ থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বেগুন, পটল, ঝিঙার দামও রয়েছে অপরিবর্তিত। মরিয়ম আজিজ মৌরিন, এখন, ঢাকা। চট্টগ্রামের বাজারে মাছের চাহিদার বড় একটি অংশই পূরণ হয় সামুদ্রিক মাছ থেকে। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা চলায় কমেছে সরবরাহ, এতে প্রভাব পড়েছে বাজারে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দামই কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আরো জানাবেন কাজী মাহফুজ।
চট্টগ্রামে মাছের চাহিদা 40 থেকে 45% পূরণ হয় সামুদ্রিক মাছে, কিন্তু সরকারি নির্দেশনায় গেল 20 মে থেকে সাগরে 65 দিনের জন্য মাছ ধরা বন্ধ। সেই সাথে রাঙ্গামাটির কাপ্তাই লেকেও নিষিদ্ধ মাছ ধরা, যার প্রভাব পড়েছে মাছের সরবরাহে। সামুদ্রিক মাছ বাজারে নেই বললেই চলে। হিমাগারে রাখা পোয়া, রূপচাঁদা, কোরাল সহ কিছু মাছ পাওয়া গেলেও বিক্রি হচ্ছে কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তি দামে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের পাইকারি মাছের বাজার ফিশারি ঘাটে সরবরাহ ও চাহিদা বেড়েছে পুকুর ও হাওর অঞ্চলের মাছের। দামও বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। তেলাপিয়া কেজি 140 থেকে 200 টাকা, পাঙ্গাস 120 থেকে 160 টাকা, রুই, কাতল, মৃগেল আকার ভেদে 200 থেকে 500 টাকা, পাবদা 420 থেকে 500 টাকা এবং চিংড়ি 600 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের ভিতর যেগুলো বোট আছে, জাহাজ আছে, এগুলো 65 দিনে বন্ধ। এখন আমাদের হিমাগরের মাছগুলো বিক্রি করতেছি। আর ধরেন না মিরেশ্বরের মাছ আসতেছে, আপনার প্রত্যেকটা মাছেও তুলনামূলক 50 টাকা, 60 টাকা, 100 টাকা কেজি বাড়ছে। যেমন ইলিশ মাছ আমরা যেটা বিক্রি করছি 25,000 টাকা, এখন বর্তমানে 32-40,000 টাকা মন। পোয়া মাছ যেটা বিক্রি করছে 8,000 টাকা, এটা এখন বর্তমানে 14,000 টাকা, 15,000 টাকা মন। 65 দিনে বন্ধ পড়ে গেছে, এখন তো মাছের একটু রেট বাড়বে, কারণ সামুদ্রিক মাছ কম। তাই বলে এখন চিংড়ির যৌত, তার জন্য এগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 725 টাকা বাগদা চিংড়ি যেটা। আর নইলে হিসাবে বিক্রি যাচ্ছে 650, 600 টাকা, 625 টাকা এরকম। গরমের কারণে পানি কম, পানিগুলো মরে গেছে, মাছগুলো অনেক মরছে এখানে, সেই জন্য মাছের আমদানি কম, মাছের দাম বেড়ে গেছে। এখন রুই মাছ চলতেছে আপনার 300 টাকা, 280 টাকা এরকম। আর পাবদা মাছ সাইজ বুঝে আর কি, এটা যেমন 17,000 টাকা মন বিক্রি করলে প্রায় 425 টাকা, আর এটা বেচলাম না 350 টাকা। এই কাতলটা হচ্ছে রাজশাহী কাতল। রাজশাহী কাতল অন্যান্য প্রজেক্টের কাতলের চেয়ে কেজিতে 50 টাকা, 100 টাকায় বাড়তে থাকে। এটা 600 টাকা বিক্রি করি, এখন 550 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ায় হতাশ ক্রেতারা। অনেকে কম দামের মাছ কিনে ফিরছেন, কেউ আবার চাহিদায় লাগাম টানছেন। আমরা এখানে নর্মালি আসি যে না খুচরা বাজার থেকে এখানে কিছুটা কম পাবো, কিন্তু না আমরা ওইভাবে পাইতেছি না। সব মাছের দাম মানে তুলনামূলক অনেক বেশি। সামুদ্রিক মাছ বলি, এরপরে দেশি মাছ বলি, যেটা পুকুরে পাওয়া যায়, সব মাছের দাম একটু বেশি আর কি। এখানে সব কিছু সরা দাম, এখন সাগরের মানে মাছও কম, বেশিরভাগ পুকুরের মাছ। চট্টগ্রামের চাহিদার 55 থেকে 60% পূরণ করে চাষের মাছ। তবে বর্তমানে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাহিদার 90%ই পূরণ করছে মিঠা পানির মাছ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। নিয়ন্ত্রণে আসছে না আলুর বাজার। উত্তোলন মৌসুমে 24 থেকে 28 টাকা প্রতি কেজির আলু হিমাগার সহ ব্যবসায়ীদের কয়েক হাত বদল হয়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন বিদ্যুৎ খরচ বাড়ায় ভাড়া বাড়িয়েছেন হিমাগার মালিকরা। এছাড়া পরিবহন, শ্রমিক, হাট ইজারা খরচ বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। সাইফুল ইসলাম সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। গেল ফেব্রুয়ারিতে আলু উত্তোলন ও সংরক্ষণের সময় বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে জাত ভেদে 24 থেকে 28 টাকা। এখন সে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আলুর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন কেজি প্রতি 2 টাকা হিমাগারের খরচ, পরিবহন ও অন্যান্য ব্যয় বাড়ায় বাজারে আলুর দামে প্রভাব পড়েছে। কেজিকে 22 থেকে 23 টাকা খরচা, 28 থেকে 30 টাকা বেচা কেনা হয়েছে। সমে স্টোরের কথা বলছি না, কিন্তু আমি এখানে মাঠের কথা বলছি। 30 টাকা কেজি কিনছে, এর সঙ্গে খরচা আছে, আর কেয়ারিং খরচা আছে 2 টাকা কেজি, তারপরে হচ্ছে কোলেস্ট্রল ভাড়া আছে 60 টাকা কেজি, এই মিলে প্রায় 40 টাকা কেজি, 39 টাকা কেজি আমাদের অলরেডি পত্তা পড়ে গেছে। 31 টাকা আলু কেনা 8 টাকা খরচা, 39 টাকা পড়ছে। এখন ক্যারিং করে যদি আপনি গাড়ি লোড বেছেন 42 টাকা হয়ে যায়, আরও 1 টাকা খরচা যায়, 1 টাকা 1.5 টাকা কেজি ইনকাম। কোলেস্ট্রলের ভরা বাড়াতে এই জিনিসটা আলুর উপরই দামটা বাড়িয়ে চলে যাবে, সাধারণ মানুষের কিনে খাওয়ার কষ্ট হয়ে যাবে। গত বছর ভাড়া ছিল 250 টাকা, আর এবারে 370 টাকা ভাড়া। কোলেস্ট্রলের দাম যদি বেশি বাড়ার কারণেই তো বস্তার উপর দাম বেশি পড়া লাগছে, তাছাড়া তো আমাকে পড়তে হচ্ছে না। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াসহ হিমাগারের জন্য আমদানিকৃত গ্যাস ও যন্ত্রপাতির দাম বৃদ্ধি পাওয়ায় হিমাগারে খরচ বেড়েছে। তাই আলুর সংরক্ষণ খরচও বাড়ানো হয়েছে বলে জানান হিমাগার মালিকরা। তবে ব্যবসায়ীরা কেজিতে 2 টাকা বাড়ানোর প্রতিবাদ করছেন। এ নিয়ে কয়েকটি হিমাগারে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাড়তি ভাড়ার কারণে আলু উত্তোলন বন্ধ রয়েছে কয়েকটি হিমাগারে। আমাদের কোল্ড স্টোরেজে যে ম্যাটেরিয়ালস আছে, অ্যামোনিয়া গ্যাস, তারপরে আপনার কম্প্রেসার অয়েল,
আদার্স আরও কিছু কিছু মেশিনারি পার্টস এগুলোর বাজার অনেক বেশি। পার বস্তা 350 টাকা। গত বছর এই ভাড়াটা ছিল আসলে 320 টাকা। এখন এই বছর শুরুতে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল বৃদ্ধি হয়েছে এবং লেবার বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচ সব কিছুই বৃদ্ধি পাওয়ার জন্যই মালিকরা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে এই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। কোল্ড স্টোরের ভাড়া 350 টাকা করে আদায় করছিল। আদায় করার পরে কিছুদিন এই কোল্ড স্টোর পার্টিরা 350 টাকা ভাড়া দিবে না, এই নিয়ে ওনারা মানববন্ধন করছে। এই নিয়ে ওনারা টিউন অফিসেও হলো দরখাস্ত করছে, ভাড়া কমানোর আবেদন জানাইছে। দেশে উদ্বৃত্ত আলুর উৎপাদনের কথা বলা হলো, চলতি বছরে 1 মাস আগ থেকে হিমাগার থেকে আলু উত্তোলন হচ্ছে। এর কারণ কি? উত্তরে বাজারে কৃষক এবং ব্যবসায়ীদের বেশি দাম পাওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। দাবি করেন এতে কোনো সংকট তৈরি হবে না। যেহেতু চাষি এখন এই মৌসুমে দাম ভালো পাচ্ছে, এখন দেখবেন আপনি বাজারে একটু দাম বাড়তির দিকে, মেইনলি এই জন্য কোল্ড স্টোরেজগুলো থেকে আলু রিলিজ করতেছে তারা। যারা চাষি পর্যায়ে রাখছিলেন এরা দাম বেশি পাওয়ার কারণে এখনও বের করে বিক্রি করতেছে। আলু ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের বাংলাদেশের যে আলুর দরকার এর চেয়ে বেশি আমাদের উদ্বৃত্ত হয়। বগুড়া এবং জয়পুরহাটে 61 হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে 5,18,000 টন। কৃষিতে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া সহ হিমাগার খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় হাটবাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকারও অধিক দরে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন খরচে ভর্তুকি বাড়ানো না গেলে কখনোই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বগুড়ার হিমাগার থেকে মাজেদুর রহমান এখন। শান্তবাজার নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। অপরিষ্কার খাল, খালে কিউটলেক্সের লার্ভা আর সন্ধ্যার পর মশার উপদ্রব, এরকম সমস্যায় দিন পার করছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এখানে কালে ভদ্রে ছিটানো হয় মশার ঔষধ। খাল অপরিষ্কার থাকার দায় এলাকাবাসীর উপর চাপলেন স্থানীয় জনপ্রতিনিধি। এলাকা ঘুরে বিস্তারিত জানাবেন সিউল আহমেদ। অনেক বড় বড় মাপের মানুষ আছে, এমপি মন্ত্রীরা আছে, ও সংখ্যা সব জিনিস একে ঠিকঠাক মতন পরিষ্কার করে রাখে, এরপর আর এত বেশি খোঁজখবর তদারকি করে না। ঠিক এভাবেই নিজের ক্ষোভের কথা জানাচ্ছিলেন 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর প্রায় কয়েক বছর ধরে এই চিত্র চলে আসছে। রাজধানীর পুরনো কুতুবখালী খাল, এই খাল হয়ে যাত্রাবাড়ি, সায়দাবাদ, শনির আখড়ার এলাকার পানি শীতলক্ষা ও বালু নদী গিয়ে পড়ত। তবে সেই দৃশ্য এখন অতীত। দক্ষিণ যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে শনির আখড়া পর্যন্ত যেতে কয়েক জায়গায় আটকে আছে খালের পানি। এতে জমে আছে প্লাস্টিকের বোতল, ডাবের খোসা সহ বিভিন্ন বর্জ্য, যাতে আটকে আছে পানির স্রোত। মাঝে মধ্যে এই খাল পরিষ্কার করা হলেও নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সংসদ সদস্য, সিটি মেয়র বা ভিআইপিকেও পরিদর্শনে আসার আগে শুরু হয় খাল পরিষ্কারের তোড়জোড়। 6 মাস 1 বছর পর পরিষ্কার করলে কি মশা দমন হবে? হবে না। ঠিক মতন ওষুধ দেয় না। 6 মাস 9 মাসে একদিন আসে, আইসা একটু কোনো মতন পানি দিয়ে জায়গা, উতো পানি দিলে কি মশা মরে নাকি? মেয়রাই সুপার দুদিন আগে পরিষ্কার, 2 দিন আগে সব পরিষ্কার করে জায়গা। এদিকে মশার উপদ্রবে অতিষ্ঠ 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা বলছেন মশার ওষুধও ছিটানো হয় কম। মশাটা খালি এই যে নিষ্পত্তি করছে চেয়ারম্যানে, খালি মশার ওষুধ দিয়া আনলে যে দেখেন তো ময়লা, এই যে নিচের থেকে ময়লা ওঠে, নিচের থেকে ময়লা উঠলে এই ময়লাগুলি সব ছড়ায় যায়, প্লাস এই ছড়ায় গেলেই তো মশার উৎপত্তি সৃষ্টি হয়। সন্ধ্যার পর এলাকা মশার জন্য থাকা যাবে, এত মশা। মশার ওষুধ দিয়ে যায় কিন্তু মশা মরে না, মশা কমে না। আর আগে একটু ঘন ঘন দিত, এখন মশার ওষুধ ওরকম দেয় না। এই মশার ওষুধ দিয়ে মশা মরে না? মরে না, মরে না। ওই ধরে দিয়ে দেওয়ার পর একটু কম থাকে, আবার সেরকম থাকে। এলাকার জনপ্রতিনিধিকে না পেয়ে ফোনে কথা হলো তার সঙ্গে। তিনি অবশ্য দোষ চাপালেন এলাকাবাসীর ওপর। এছাড়াও মশার ওষুধ ছিটানো হয় না, এলাকাবাসীর এমন অভিযোগকে পাত্তা দিলেন না তিনি। একদিক দিয়ে পরিষ্কার হচ্ছে, আরেক দিক দিয়ে এলাকার মানুষের ওই খালের উপরে ময়লা পড়ে গেছে। পরিষ্কার কিভাবে থাকবে? আপনার যদি খালটা পরিষ্কার করে যায়, সাথে সাথে এলাকার মানুষ ওই খালে ময়লা ফেলায়,
এই পরিষ্কার রাখা যাবে? সংক্রান্ত কোনো কাজ হয় না বা করে না এরকম রিপোর্ট পক্ষে বিপক্ষে লোক থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। এলাকার মানুষ নিজেরা বলতেছে নিজেরা পরিষ্কার রাখতে পারে। গত বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, তাই এবছর আগে থেকে প্রস্তুতি নেয়ার তাগিদ এলাকাবাসীর। সিউল আহমেদ, এখন, ঢাকা। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রায় ৩০০ বিমান মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। FAA বলছে ত্রুটির কারণে জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ হতে পারে, যদিও বোয়িং কর্তৃপক্ষ বলছে নিরাপদ বিমান ভ্রমণ নিশ্চিতে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। চলতি বছরই বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি সেই ইস্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি মেল, যেখানে বলা হয় বৈদ্যুতিক ত্রুটির কারণে কোম্পানির 777 সিরিজের বিভিন্ন মডেলের বিমানের জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে বিস্ফোরণ হতে পারে। আরও বলা হয় উড়োজাহাজের পাখায় ফুয়েল ট্যাঙ্কের ফাঁকা স্থানে একটি ধাতব প্লেট আছে, যেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, সেখানে স্থির বিদ্যুৎ তৈরি হয়ে ঘটতে পারে দুর্ঘটনা। FAA জানায় উড়োজাহাজগুলোর ত্রুটি সারাতে বোয়িংয়ের খরচ পড়বে $6,98,000, যেখানে এই প্রতিষ্ঠানের বাজার মূল্য $11,353 কোটি। বিদ্যুতায়িত হয়ে আগুন ধরার ত্রুটি সারাতে প্রতি বিমানের জন্য খরচ পড়বে $98। এখন প্রায় ৩০০ উড়োজাহাজ এই ঝুঁকিতে রয়েছে, যেগুলোর বেশিরভাগই ব্যবহার করছে ইউনাইটেড আর আমেরিকান এয়ারলাইন্স। বোয়িংকে অনেক আগেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ বলছে আকাশপথে ভ্রমণ নিরাপদ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে FAA। এখানে জরুরি ভিত্তিতে ফ্লাইটে কোনো নিরাপত্তা ইস্যুর কথা বলা হয়নি। ইলেকট্রোম্যাগনেটিক প্রতিক্রিয়া থেকে বিমানকে নিরাপদ রাখতে আধুনিক বিমানগুলোতে পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। তাদের দাবি, গেল ৩০ বছর ধরে নিরাপদে আকাশে উঠছে 777 সিরিজের বিমান। এখন পর্যন্ত ৩৯০ কোটি যাত্রীকে সেবা দিয়েছে তারা। বিশ্বের সর্বাধিক নির্মিত বৃহদাকার উড়োজাহাজগুলোর একটি 777। ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত এই সিরিজের ১৮০০ মডেল বিভিন্ন এয়ারলাইন্সকে দেওয়া হয়েছে। ছোট যাত্রীবাহী বিমানগুলোর তুলনায় এই সিরিজের বিমানে যাত্রীদের ভ্রমণের রেকর্ড নিরাপদ। যাত্রী ভ্রমণের নিরাপত্তা নিয়ে গেল কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থায় পড়েছে বোয়িং। ২০১৮ আর ২০১৯ সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩৫০ মানুষের মৃত্যুর পর অনেক দিন আকাশে উড্ডয়ন বন্ধ ছিল 737 ম্যাক্স মডেলের বিমানের। চলতি বছর মাঝ আকাশে দরজা উড়ে যাওয়া আর ইঞ্জিনে আগুন লাগার মতো দুর্ঘটনায় আবারও আলোচনায় আসে বোয়িং। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। ইরানের আর্মড ফোর্স বলছে হেলিকপ্টারে কোনো হামলার প্রমাণ মেলেনি। বিধ্বস্ত হওয়ার ১ থেকে ১.৫ মিনিট আগে বহরের বাকি ২ হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পাইলট। আরও জানাবেন ঈশিতা ব্রহ্ম। গেল ১৯ মে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বেল 212 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টার ইরান কিনেছিল ২০০০ সালে। ৪০ বছর পুরনো যুক্তরাষ্ট্রের এই হেলিকপ্টার এখন আলোচনার তুঙ্গে। এই ঘটনায় চলছে তদন্ত। বৃহস্পতিবার প্রথমবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরানের আর্মড ফোর্সের জেনারেল স্টাফ জানিয়েছেন, শুরু থেকেই হেলিকপ্টার পরিকল্পনা অনুযায়ী নিজের রুটেই চলছিল। ফ্লাইট রুটের পরিবর্তন হয়নি, কিন্তু বিধ্বস্ত হওয়ার কিছু সময় আগে প্রেসিডেন্টের বহরের বাকি ২ হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন পাইলট। হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া যায়নি বুলেটের অস্তিত্ব কিংবা হামলার কোনো আলামত। এমনকি ওয়াচ টাওয়ার আর ফ্লাইটের ক্রুর কথোপকথনও ছিল একদম স্বাভাবিক। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এই ঘটনার পর সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়। বেল 212 হেলিকপ্টারটি ভিয়েতনাম যুদ্ধের যুগের। তবে এখন শুধু এই এক হেলিকপ্টারের দিকে আঙ্গুল না তুলে দেশটির পুরো এভিয়েশন খাতের দিকেই আঙ্গুল তুলছেন বিশ্লেষকরা। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০০০ ব্যক্তি। গেল ২৪ বছরে দেশটিতে বড় বিমান দুর্ঘটনা হয়েছে ২২টি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজার থেকে উড়োজাহাজ কিংবা যন্ত্রাংশ কিনতে পারছে না ইরানের সরকার। তাই জোড়াতালির মাধ্যমেই চলছে দেশটির এভিয়েশন খাত।
এদিকে বৃহস্পতিবার ইব্রাহিম রাইসিকে সমাহিত করা হয়েছে তার জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারে। শেষ জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। এর আগেও আরও 3 ধাপে তাবরিজ, কুওম আর তেহরানে জানাজা অনুষ্ঠিত হয় রাইসির। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সান্ধ্যবাজারের আয়োজনের সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। সান্ধ্যবাজারের আয়োজন শেষ করব সড়কের চোখ জুড়ানো কৃষ্ণচূড়ার খবর দিয়ে। গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে, আর ফুলটির নাম কৃষ্ণচূড়া। ঘামঝরা জ্যৈষ্ঠে ক্লান্ত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া এনে দিচ্ছে অন্যরকম এক প্রশান্তি। আহাদ আহমেদের ক্যামেরায় কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্যের খবর তুলে ধরেছেন সহকর্মী তানজিলা খান মিম। কত নিবিড়ভাবে ফুটে আছে কৃষ্ণ, বৃক্ষের চূড়ায় উঠে। ঝড়েতে পড়েছে কত ফুল, কত পাপড়ি। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠে কৃষ্ণচূড়া এখনো অপেক্ষায়। কেউ একজন আসবেন, মুগ্ধতা ছড়াবে তার চোখে। যদি না ছড়ায় মুগ্ধতার আলো, তবে মন ভেঙে যাবে গুলমোহরের, যাকে চিনি কৃষ্ণচূড়া বলে। গ্রীষ্মের দাবদাহে শীতল খণ্ড হয়ে নেমে আসে এই প্রশান্তির আগুন রং। ডালে ডালে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া তার সৌন্দর্যে বিমোহিত করে কাছে টেনে নেয় নগরবাসীকে। প্রখর রোদে পোড়া পিঠ আর আগুনের কুণ্ডে শেখা হাতের মাঝে কৃষ্ণচূড়ার আগমন প্রাণ দিয়েছে এই প্রকৃতিতে। ঠিক যেভাবে কবি নজরুল লিখেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে। প্রকৃতির এই রুক্ষ শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আসে মানব মনকে শীতল পরশ বোলাতে, ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে। রক্তিম কৃষ্ণচূড়ার রঙের সাথে প্রেমের এই যে সমন্বয়, তার সমার্থক আর কি বা হতে পারে। কৃষ্ণচূড়া ফুলের সাথে একটা কেমন যেন মনের একটা টান, রঙের একটা টান। এমনিতে আমি লাল রং খুব পছন্দ করি, যার জন্য আজকে লাল ড্রেস পরে আসছি। আর কৃষ্ণচূড়া আমার আগে থেকে খুব পছন্দ, প্রকৃতির সাথে মিশে যায়। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জল জল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। আজকে যখন ওই দিক থেকে আসছিলাম, মানে এত ঝলমলে রোদ ছিল, মানে কৃষ্ণচূড়ার উপরে জাস্ট রোদের আলোটা পড়ছে, মানে চকচক করছে একদম। শহর ঢেকে আছে লাল শামিয়ানায়। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মে এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতের ঝিলে সারি সারি কৃষ্ণচূড়া নগরীর গ্রীষ্মকে করে তুলেছে আরো নান্দনিক ও লাবণ্যময়। গাছে গাছে যেন আগুন রাঙা কৃষ্ণচূড়ার সাজানো দীপ্তি। কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা দেখলে মন থেকে একটা প্রশান্তি আসে। কৃষ্ণচূড়া ফুলের যে রং, সেটা আসলে ক্যামেরার লেন্সে অনেক সুন্দরভাবে একটা নতুন প্রতিচ্ছবি তুলে ধরে, যার কারণে আমরা বারবার ছুটে আসি এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে কার বাহন হয়ে এসেছিল, পাখির ঠোঁটে নাকি বণিকের মুঠোবন্দী হয়ে? যেভাবেই আসা হোক, এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রেম ও দ্রোহের সম্পর্কে জট বাঁধে কৃষ্ণের চূড়ায়। তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। গানের সুরে, কবিতার ছন্দে এভাবেই কৃষ্ণচূড়ার কথা সারা বছর জুড়ে বলা হলেও গ্রীষ্মের তপ্ত রোদেই কেবল দেখা মেলে রক্তিম এই আলোর। বৃক্ষ নিধনের এই নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চূড়া তার আগুন ছড়া রূপ রং দিয়ে প্রতিনিয়ত শীতল করে যাচ্ছে পবন। তবে আর কিছুদিন পরেই সময় হবে তার বিদায় নেবার। তাই শেষ বেলায় ভিনদেশি একটি গাছ হয়েও এদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি হয়েছে কৃষ্ণচূড়ার, তাই সেই আলোতে বারবার চোখ বুলিয়ে নিচ্ছেন পথিকেরা।
রোদ্দুর এই দুপুরে আলিঙ্গনে বেঁধে রাখছেন নয়নাভিরাম নান্দনিক সৌন্দর্যের এই কৃষ্ণচূড়াকে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।